আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। মধ্যপ্রাচ্য যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, জ্বালানি অস্থিরতা, সর্বোপরি উচ্চ মূল্যস্ফীতির কঠিন বাস্তবতা সামনে রেখে আগামীকাল নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। বিনিয়োগ ও ব্যয় বাড়িয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার করতে বড় বাজেট করতে চান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। রাজস্ব আয় ধরা হয় 6,29,000 কোটি। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%। মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাত পুনর্গঠন সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে প্রথম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে কৃষি, স্বাস্থ্য, বিনিয়োগকে প্রাধান্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় টেকসই উন্নয়নের দিক নির্দেশনা থাকবে বলে আশা সরকারের। দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চান অর্থমন্ত্রী। উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরাতে বিনিয়োগ ও ব্যয় বাড়িয়ে বড় বাজেট করতে চান তিনি। বাজেটের সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা, যা চলতি সংশোধিত বাজেটের তুলনায় 1.5 লাখ কোটি টাকা বেশি। তাই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাও বেশি ধরা হয়েছে। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি, এনবিআর বহির্ভূত আয় ধরা হয়েছে 25,000 কোটি টাকা, আর কর বহির্ভূত আয় 66,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,51,000 কোটি টাকা। ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,35,000 কোটি, আর বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে 1,16,000 কোটি টাকা। এবার নিয়মিত করের চেয়ে কিছুটা বাড়িয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করা হতে পারে। কিডনি ডায়ালিসিসের যন্ত্রপাতি আমদানিতে 7.5% অগ্রিম কর প্রত্যাহারের চিন্তা করছে সরকার। আয় বৈষম্য কমাতে বিদ্যমান সারচার্জ পদ্ধতি বাতিল করে সম্পদ কর চালু হতে পারে। এতে প্রথম 4 কোটি টাকা পর্যন্ত সম্পদের কর মুক্ত রাখা হবে। পরবর্তী 2 কোটি টাকার উপর 0.25% হারে করের সুপারিশ আসতে পারে। সংকট মোকাবেলায় বিদ্যুৎ খাতে 37,000 কোটি টাকা, সারের জন্য 27,000 কোটি এবং গ্যাসে ভর্তুকি দেওয়া হচ্ছে 6,500 কোটি টাকা। স্বল্প আয়ের মানুষের জন্য ওএমএস, টিসিবি এবং খাদ্য বান্ধব কর্মসূচি চালু থাকবে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.5%, মূল্যস্ফীতি 7.5%। অর্থমন্ত্রী সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্যে বলেছেন, আসছে বাজেটে তিনি সমাজের সর্বস্তরের মানুষের জন্য বরাদ্দ রাখতে চান। বিশেষ করে নিম্ন আয়ের মানুষকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসার জন্য নানা সহায়তার কথা বলছেন তিনি। পাশাপাশি অর্থনীতির যে মূল চালিকা শক্তি বেসরকারি খাতকেও নানা নীতি সহায়তার কথা বলছেন তিনি। উদ্দেশ্য চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। তৌহিদুর রহমান, আরটিভি, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। 2026-27 অর্থ বছরের বাজেটে অধিকাংশ নিত্যপণ্যের দাম বাড়তে পারে প্যাকেটজাত পণ্য, প্রসাধনী ও আমদানির সামগ্রীর দামও। সিগারেট জাতীয় পণ্যের দামও বাড়ছে, তবে দাম কমতে পারে জীবন রক্ষাকারী ওষুধ ও স্বাস্থ্যসেবার। আধুনিক কৃষি সরঞ্জাম সহ শিক্ষা উপকরণ ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির দামও কমতে পারে। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 9,38,000 কোটি টাকার বাজেটের মধ্যে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দিচ্ছে সরকার। কঠিন এই কাজটি করতে গিয়ে এবার অনেক নিত্যপণ্যের উপর কর ও শুল্ক বাড়াচ্ছে সরকার। তাই তো নিত্যপণ্যের উপর উৎসে করের হার 0.50% থেকে আবারও 1% করা হচ্ছে। স্বাভাবিকভাবে এর প্রভাব পড়বে নিত্যপণ্যের বাজারে। দাম বাড়তে পারে ধান, চাল, গম ও আটা, ময়দা, কাঁচা বাজার, মশলা, আলু, পেঁয়াজ, রসুন সহ অন্যান্য মশলা জাতীয় পণ্যের দাম বাড়তে পারে মিষ্টি জাতীয় পণ্য, সয়াবিন তেল, পাম অয়েল, চিনি এবং লবণের। প্রসাধনী সামগ্রী ও আমদানি নির্ভর বিলাসবহুল পণ্য, বিদেশি প্রসাধনী পণ্য, সিগারেট, তামাকজাত পণ্য খুচরা পর্যায়ে দামও বাড়তে পারে। এদিকে খুচরা দোকানদার বা রিটেলারদের উপর 0.20% উৎসে কর বসানো হচ্ছে। এতে সাবান, শ্যাম্পু, বিস্কিট সহ মুদি দোকানের প্যাকেটজাত পণ্যের দাম বাড়তে পারে।
তবে মানুষের রোগবালাই কমাতে ওষুধ ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে চায় সরকার। এর মধ্যে ইনসুলিন, ক্যান্সার, কিডনি সহ জটিল রোগের সেবায় আমদানি পণ্যে নীতি সহায়তা দিচ্ছে সরকার। পাশাপাশি আধুনিক কৃষি সরঞ্জাম ও শিক্ষা উপকরণের দামও কমাতে চান অর্থমন্ত্রী। আর ইলেকট্রিক গাড়ির দাম কমিয়ে পরিবেশ বান্ধব বাংলাদেশ উপহার দিতে চান অর্থমন্ত্রী। এজন্য রাজধানী থেকে পুরনো গাড়ি সরিয়ে ফেলার কথা বলছে সরকার। পাশাপাশি লিথিয়াম ব্যাটারি উৎপাদনের খরচও কমাতে চায় সরকার। এলএনজি আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহার হতে পারে। স্থানীয় স্যানিটারি ন্যাপকিন, লিপস্টিক, আইসক্রিম এবং বল পয়েন্ট বা লেখার উপকরণের খরচও কমতে পারে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় সমানভাবে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে বাজেট প্রণয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য নীতি সহজীকরণ, ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদে ঋণ পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান। সংসদে বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে অংশ নিয়ে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম, আপনার এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বিনিয়োগকারীদের জন্য সহজ ও অনুকূল পরিবেশ তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। এইটার ফলে আমরা আশা করছি বিদেশে বসবাসকারী বাংলাদেশিরাও ইনভেস্ট করবেন দেশে। এর বাইরে যোগ্য যারা আছেন তারা নিশ্চয়ই অ্যাট্রাক্ট করতে সক্ষম হবেন বিদেশি ইনভেস্টরদেরকে। প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোতে শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা। একইভাবে দুর্নীতি একটি ব্যাধি যা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে, এ ব্যাপারে যত দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব কঠোরভাবে প্রতিরোধমূলক এবং দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা। নিয়োগ, বদলি এবং প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং দক্ষতা এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমের কারণে আপাতত খাল খনন ও পুনঃখনন বন্ধ রাখা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তবে সবুজায়ন কর্মসূচির আওতায় এবছর 3,14,00,000 বৃক্ষের চারা রোপণ করবে সরকার। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আসন্ন বর্ষা মৌসুমে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ 3,14,00,000 চারা আমরা রোপণ করব সারা দেশে। বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পাদন করার জন্য স্থানীয় সরকার এবং এনজিওদের মধ্যে এরই মধ্যে মাননীয় স্পিকার সমন্বয় করা হয়েছে। প্রশ্নোত্তরে উন্নয়ন, বিনিয়োগ ও পরিবেশ সুরক্ষায় সরকারের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বা সাংগঠনিক যে কাঠামো তার ভিত্তিতে আমরা তাদের। শামীম চৌধুরী, RTV, ঢাকা। ভার্চুয়াল জগতে সংঘটিত অপরাধ দমনে সাইবার আইনে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নৈতিক মূল্যবোধ ও সামাজিক অবক্ষয়ের পেছনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। তাই আইনটি এমনভাবে করা হবে যেন সামাজিক ও ধর্মীয় অবক্ষয়ের সুরক্ষা থাকে। এ সময় সামাজিক দায়বদ্ধতা মেনে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আইনি সুরক্ষার পাশাপাশি সমাজের সবার দায়বদ্ধতা রয়েছে, সেগুলো পালন করার আহ্বান জানান তিনি। আইটি মন্ত্রণালয় থেকে সাইবার আইনে কিছু পরিবর্তন আনতে চাচ্ছি। সেই আইনটা আমরা এভাবে আনবো যাতে আমাদের সামাজিক নিরাপত্তা থাকে, সোশ্যাল হারমোনি বজায় থাকে, রিলিজিয়াস হারমোনি বজায় থাকে, সমাজের মধ্যে ব্যালেন্স থাকে, ভারসাম্যহীনতা যাতে নষ্ট না হয়, আমাদের যুব সমাজকে আমরা যাতে সঠিকভাবে পরিচালিত করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা রক্ষা করতে পারি, নীতি নৈতিকতা এবং আদর্শ ধর্মীয় মূল্যবোধে তারা পরিচালিত হতে পারে। সেই জন্য আইনি সুরক্ষা হচ্ছে সেটা, কিন্তু আমাদের সবাইকে সমাজে ভূমিকা রাখতে হবে। সশস্ত্র বাহিনীর ঐক্য ও সংহতি বিনষ্ট করতে দেশে বিদেশে বারবার অপতৎপরতা চালানো হয়েছে। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে
ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব শান্তি রক্ষায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে অত্যন্ত প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা বৈশ্বিক দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। শামীম চৌধুরীর আরেকটি রিপোর্ট। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা, সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা প্রদান এবং দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর পালিত হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ পথচলা, সাফল্য এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরেন বক্তারা। শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে অবশ্যই সকল শান্তিরক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। বক্তব্যে বিশ্ব শান্তির জন্য আত্মত্যাগকারী সকল সদস্যকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, 4 দশক ধরে আস্থা, পেশাদারিত্ব ও দক্ষতার প্রতীক হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি লাভ করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। শহীদদের এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। শান্তিরক্ষা মিশনে নারীদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে জানিয়ে ভবিষ্যতের শান্তিরক্ষা মিশন হবে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম, এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন সরকার প্রধান। প্রথাগত যুদ্ধের পাশাপাশি এখন সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট বিশ্ব শান্তির নতুন অন্তরায়। তাই আমাদের ভবিষ্যতের মিশনগুলো হতে হবে আরো আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। এমন পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর মডার্নাইজেশনের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সদস্যদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শামীম চৌধুরী, RTV, ঢাকা। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশিনের চেষ্টা ঘিরে দিনভর চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবির মধ্যে আধা ঘন্টার পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। ভোরে রামরামপুর সীমান্তে 60 বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তিনি শূন্যরেখায় অবস্থান নেন। এদিকে ভারতের এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা ও বিজয়নগর সীমান্তে মাইকিং করে জনগণকে সচেতন করছে বিজিবি। জোরদার করা হয়েছে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি। সকালে একটা লোক এদিকে ঢোকার জন্য চেষ্টা করতেছিল, আমরা সকলেই লাঠি সুটা নিয়ে এখানে সর্বস্তরে প্রস্তুত ছিলাম যেন ভারতের একটা লোকও এখানে প্রবেশ না করতে পারে। ভারত থেকেও অবৈধভাবে লোক পোস্টিং করার চেষ্টা করছিল। আমরা বিটিআর এর বিজিবির সহযোগিতায় আমরা রুখে দেওয়ার জন্য চেষ্টা করছি। 2 বছরের মধ্যে না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও 100 দিনের আগেই বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের দাম বাড়িয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। দুপুরে দলের প্রধান কার্যালয়ে 11 দলের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি সরকার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। এ সময় সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি নিজ দেশের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের স্বার্থ রক্ষায় কাজ না করার আহ্বান জানান। এদিকে পুশিন ঠেকাতে সীমান্ত এলাকায় শুক্রবার মানব প্রাচীর ও প্রতিবাদ সভা এবং
15 জুন ঢাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে 11 দল। সরকার ক্ষমতায় আসার শুরুতে বলেছিলেন আমরা 2 বছর পর্যন্ত জ্বালানি তেলের দাম বিদ্যুতের দাম বৃদ্ধি করব না, কিন্তু ওনারা সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ইতিমধ্যে 2 দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে। চলতি মাসে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের পৃথক 2 মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে রায় ঘোষণা হতে পারে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অভিযোগ নিরঙ্কুশ প্রমাণিত হয়েছে দাবি করে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তিনি। জিএম মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। 24 জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 1,500 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েক হাজার। এই ঘটনায় পতিত আওয়ামী লীগ সরকারের ঊর্ধ্বতন নেতা সহ সংশ্লিষ্টদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারের ধারাবাহিকতায় বুধবার সম্পন্ন হয় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির মামলায় যুক্তিতর্ক উপস্থাপন। বিচারিক প্রক্রিয়ায় এবার বাকি শুধু রায় ঘোষণা। আমরা 19 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছি, প্রত্যেকেই তারা ঘটনার সমর্থন করেছে। এদিকে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের পৃথক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও চলতি মাসেই হতে পারে রায়। হাসানুল হক ইনুর বিষয়টাও অপেক্ষমান আছে। এই 2টি রায় জুনের মধ্যেই আমরা পাবো বলে প্রত্যাশা করছি। 2 মামলাতেই আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তিনি। তাদের বিরুদ্ধে যে চার্জগুলো আনা হয়েছে সেই চার্জগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আশা করি যে তাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা মামলায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলেসহ 12 আসামির বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। বৃক্ষরোপণকে সবুজ বিপ্লবে রূপান্তর করে পরিবেশ স্টার্টআপ গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা 2026-এর উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। বলেন, বিজ্ঞানের অভিনব ইনোভেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এ সময় জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে সৌদি আরবে নিম গাছ রোপণের স্মৃতিচারণ করেন তিনি। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। পরিবেশ সুরক্ষায় এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা নিঃসন্দেহে বিরাট অবদান রাখতে পারে। এবার বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের আসর। সর্বোচ্চ 48টি দেশ নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠেয় এবারের আয়োজন ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ বলে স্বীকৃতি পেতে যাচ্ছে। আনন্দ উচ্ছ্বাস উদযাপনের প্রস্তুতির মাঝেই নতুন নিয়ম, প্রযুক্তির ব্যবহার, আমেরিকার ভিসা নীতি, পরিবহন খরচ, টিকিট মূল্য সহ নানা কারণে এরই মধ্যে আলোচিত ও সমালোচিত হচ্ছে আসন্ন বিশ্বকাপ। আতিকুল ইসলাম শাকিল জানাচ্ছেন বিস্তারিত। আর মাত্র কয়েক ঘন্টা শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব। পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের। 48 দল, 3টে আয়োজক দেশ, 104 ম্যাচ আর কোটি কোটি দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। প্রায় 6 সপ্তাহের এই মহাযজ্ঞের শেষ হবে আগামী 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তবে মাঠের লড়াইয়ের আগেই আলোচনায় 2 কিংবদন্তি। 38 বছর বয়সী লিওনেল মেসিকে আর্জেন্টিনাকে টানা 2য় বিশ্বকাপ এনে দিয়ে সর্বকালের সেরা ফুটবলের বিতর্ক চিরতরে শেষ করবেন, নাকি 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানোর স্বপ্ন পূরণ করে সে বিতর্কে ঘি ঢালবেন।
কিন্তু উৎসবের আবহে বড় বিতর্ক হয়ে উঠেছে টিকিটের আকাশ ছোঁয়া দাম। 2022 কাতার বিশ্বকাপের ফাইনালের সবচেয়ে দামি টিকিট ছিল প্রায় $1,600, আর এবার ফাইনালের সর্বোচ্চ টিকিটের মূল্য প্রায় $33,000, যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বিতর্কের আর এক নাম যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। মানবাধিকার সংস্থাগুলো বলছে এই বিশ্বকাপ অন্তর্ভুক্তির বদলে ভয় ও বঞ্চনার প্রতীক হয়ে উঠতে পারে। সম্প্রতি সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হয়েছে। শুধু তিনিই নন, বিভিন্ন দেশের সমর্থক এবং কর্মকর্তারাও ভিসা ও প্রবেশ জটিলতায় পড়েছেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনাও ছায়া ফেলেছে বিশ্বকাপে। ইরানের কয়েকজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এবারে বিশ্বকাপে থাকছে বেশ কিছু নতুন নিয়মও। তীব্র গরম মোকাবেলায় প্রতিটি অর্ধে থাকবে বাধ্যতামূলক কুলিং ব্রেক। সময় নষ্ট ঠেকাতে বদলি খেলোয়াড় নামানোর প্রক্রিয়া শেষ করতে হবে মাত্র 10 সেকেন্ডে। এছাড়া বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ফিফা। কোনো খেলোয়াড় মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে বিতর্কে জড়ালে লাল কার্ডও দেখতে হতে পারে। বিতর্ক, রাজনীতি আর নানা চ্যালেঞ্জের মাঝেও এখন ফুটবল প্রেমীদের চোখ শুধু মাঠে। আগামী কয়েক সপ্তাহে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, সেই উত্তর খুঁজতেই শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ 2026। আতিকুল ইসলাম শাকিল, RTV। ইরান ফুটবল দলকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেয়া বিতর্কিত সিদ্ধান্তে রং হারাচ্ছে বিশ্বকাপের আমেজ। দেশটির সমর্থকদের মন্তব্য, ফুটবলে রাজনীতি টেনে বিশ্বকাপকে ধ্বংস করছে সহ আয়োজক যুক্তরাষ্ট্র। দেশটিতে ইরানের ফুটবলারদের প্রবেশের অনুমতি দেয়া হলেও ম্যাচ শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে দলটিকে। বিস্তারিত রাফিয়া মিনের রিপোর্টে। আর মাত্র ঘন্টা কয়েকের অপেক্ষা, এরপরই পর্দা উঠতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের। অথচ একের পর এক কাণ্ড আর সিদ্ধান্তে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না টুর্নামেন্টটির, যেখানে বড় প্রভাব রাখছে মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক উত্তেজনা আর ইরান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা। প্রথমবারের মতো 48টি দেশ নিয়ে আয়োজিত বিশ্ব আসরে ইরান খেলবে জি গ্রুপে, যেখানে তাদের 3টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। প্রথমটি নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে, এরপর দ্বিতীয় ম্যাচে ক্যালিফোর্নিয়ায় বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি, আর শেষ ম্যাচে সিয়াটলে খেলবে মিশরের বিপক্ষে। আর নকআউট পর্বে উঠতে পারলে দেশটিতে খেলতে হবে আরও একটি ম্যাচ। অথচ রাজনৈতিক জেরে দলটিকে এখন অবস্থান করতে হচ্ছে মেক্সিকোতে, অর্থাৎ ম্যাচের আগে চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি মিলেছে দলটির। এরপর ম্যাচ শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যেই উড়াল দিতে হবে মেক্সিকোতে, যা বিশ্বকাপের ইতিহাসে বেশ বিরল চিত্র। এমন কাণ্ডে হতাশা প্রকাশ করেছে দেশটির সমর্থকেরা। ফুটবলের সঙ্গে রাজনীতি টেনে আনা একদমই হাস্যকর, কারণ খেলাধুলা আর ফুটবল রাজনীতি করার জায়গা নয়। মুহূর্তটা একসঙ্গে আনন্দ করতে, বন্ধুত্ব করতে, খাওয়া দাওয়া করতে এবং উপভোগ করার সময়। এ সময় অভিযোগ তুলে তারা আরো বলেন, রাজনীতি আর খেলা আলাদা করতে না পারলে আয়োজক হওয়ার কোনো মানেই হয় না। যদি এসব সামলাতে না পারেন তাহলে আয়োজনই করবেন না, কারণ আমি আগেই বলেছি ফুটবল এসব বিষয় নিয়ে নয়। ফুটবল হলো খেলাটাকে উদযাপন করা, মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং উপভোগ করার। এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের খেলোয়াড় ও প্রয়োজনীয় সহায়ক কর্মীদের জন্য ভিসা অনুমোদন করেছে, যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি দলের কয়েকজন কর্মকর্তা এবং ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এখনও ভিসা পাননি। রাফি আমিন, RTV। রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় শোকজের জবাব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের জবাব অস্পষ্ট। এতে সন্তুষ্ট নয় সরকার, এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আদ্দিন হাসপাতালে লিখিত জবাবে প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প লিখেছে, বেশিরভাগ তথ্য অপ্রয়োজনীয় ছিল বলে উল্লেখ করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় পরবর্তী মিটিংয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। ওনারা জবাব দিয়েছেন, আমরা জবাব পড়েছি। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসবো, কি করতে যাচ্ছি
সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। এদিকে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় যার যার অবস্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের স্বাস্থ্য অবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। মন্ত্রী জানান, রোগীর অবস্থা সবসময় নজরে রাখতে হবে। ডেঙ্গুর সময়টিতে রোগী বাড়লে চিকিৎসকদের যে কোনো কিছুর প্রয়োজনে তাৎক্ষণিকভাবে জানালে সেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। সর্বপ্রথম নরমাল মেম্বার যে প্রধানমন্ত্রী 213টি সিট নিয়েছে, যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডেঙ্গুর প্রোটোকল মেনটেন করা, প্লাজমা লিক শুরু হলে প্রত্যেকটা রোগীর প্রতি খেয়াল রাখা, প্লাজমা লিকেজের সাথে সাথে ফ্লুইড দেওয়া যাতে করে শকে না চলে যায়, রোগীদের উপর নিবিষ্ট যাতে রাখে। যদি প্রবলেম হয়, রোগী বেশি হয়ে যায়, আমাদেরকে জানাবে, আমরা যেমনি পারি ডাক্তার দিব, প্রয়োজনে আপনাদেরকে বাইটে দিয়ে দিব, তবু আমাদের মানুষদেরকে বাঁচাতে হবে। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 1039 জন। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা 92। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 94 জনের নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে 945 শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। আর 15 মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 9,927 জন এবং মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 82,029 জন। কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় একটি বাড়িতে ডাকাতির সময় গৃহবধূ ও তার কিশোরী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন একই উপজেলার তোফাজ্জল, কেফায়েত, রেজাউল করিম, মেহেদি হাসান, তানজিদ ও তারেক। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে 8 থেকে 10 জনের অস্ত্রধারী ডাকাত জালানার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা নগদ 50,000 টাকা সহ স্বর্ণালংকার লুট করে। এক পর্যায়ে গৃহবধূ ও কিশোরী মেয়েকে দলগতভাবে ধর্ষণ করে তারা। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস বলেছেন, ঘটনার পরপরই 6 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশজুড়ে সন্ধ্যা 7টার মধ্যে মার্কেট ও দোকান বন্ধের সরকারি নির্দেশনায় খুচরা ব্যবসায় ভয়াবহ মন্দা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির দাবি, আগে ভাগে দোকান বন্ধ হওয়ায় ব্যবসায়ীদের আয় কমেছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন দোকান কর্মচারী, পরিবহন শ্রমিক, হোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও। এতে লাখ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে বলে জানান তারা। বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি রাত 9:30 পর্যন্ত মার্কেট, বিপণী বিতান ও দোকান খোলা রাখার দাবি জানিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করে। বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশীদারত্বের পরিসর বাড়াতে নতুন কৌশলের আওতায় প্রায় 800 কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগ পরিকল্পনা করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের উদ্যোগে আয়োজিত হয় বিজনেস অপরচুনিটি সেমিনার 2026। এ সময় বিশ্বব্যাংক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির নীতি নির্ধারকরা বলেন, বিনিয়োগের শতভাগ সুফল পেতে প্রকল্পের টেন্ডারিং ও সেবা সামগ্রী সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সাশ্রয়ী নীতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নীতিগত সংস্কারের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেন তারা। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক আহমেদ রেজার মৃত্যু দাবির 4 লাখ টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করা হয়েছে। আহমেদ রেজা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের কর্মকর্তা ছিলেন। বিকেলে রাজধানীর গুলশানের বেঙ্গল হাউসে আহমেদ রেজার মৃত্যু দাবির চেক তুলে দেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। আহমেদ রেজার পক্ষে চেক গ্রহণ করেন দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ খানম। চেক হস্তান্তরের পর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, স্বল্প সময়ের মধ্যে বীমা গ্রাহকের মৃত্যু দাবি পূরণ করা জরুরি। তিনি আরও বলেন, বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের দাবি যথাসময়ে পূরণে বদ্ধপরিকর। এ সময় বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এম মনিরুল আলম উপস্থিত ছিলেন। এই যে মাত্র 1 মাসের মধ্যে যে ক্লেম সেটেল করা, এটা কিন্তু আসলে বাংলাদেশে খুব একটা নাই। তা আমি
মনে করি এটাই হওয়া উচিত। কাস্টমারকে সার্ভিস দিতে হবে এবং কাস্টমারকে টাকাটা দিতে হবে। আমি যত তাড়াতাড়ি দিতে পারি তাইলে কিন্তু আমার দায়মুক্ত হলাম, এবং আমি মনে করি আমার যে কাস্টমাররা আমার উপরে আরও বেশি আকৃষ্ট হবে। এত কুইকলি আমার 35 ইয়ার্স ইন্স্যুরেন্স সেক্টরে আমি কোনো লাইফ ইন্স্যুরেন্স থেকে এত কুইকলি ক্লেম সেটেল দেখে নাই। দ্রুত সময় দিও, তাতে আমাদের গুডউইল বৃদ্ধি হবে। তো আমরা ওটাকেই আমাদের মতো হিসেবে রেখেছি যে যখন কোনো ক্লেম আসবে সেটা আমরা দ্রুত সময়ে আমরা এটা পরিশোধ করতে চাই। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা করেছে পাকিস্তান। এতে 11 শিশুসহ নিহত হয়েছে অন্তত 14 জন। বুধবার আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলীয় 3টি প্রদেশে এই হামলা চালানো হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলো। চলতি বছর দুই দেশের সংঘাতে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে কয়েকশো মানুষ। এক্সে দেয়া বিবৃতিতে তালেবান মুখপাত্র জানান, গত মঙ্গলবার শেষ রাতে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশের বেসামরিক ঘরবাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। দীর্ঘদিন আপেক্ষিক শান্ত থাকার পর দুই দেশের সীমান্তে এই আকস্মিক হামলাকে একটি মানবিক অপরাধ এবং আফগান সার্বভৌমত্বের উপর নগ্ন আগ্রাসন বলে তীব্র নিন্দা জানিয়েছে কাবুল। তবে এই বিমান হামলার বিষয়ে এই পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আবারও খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 11টায়। প্রথম ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়ে 21 বছর পর অজি বধের স্বাদ পায় টাইগাররা। বৃষ্টি আইনে 86 রানের জয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 থাকায় এখন সিরিজে নজর স্বাগতিকদের। এ বিষয়ে আরও জানাচ্ছেন রাফি আমিন। অপেক্ষা ফুরিয়েছে 2 দশকের বেশি সময়ের। শুধু ম্যাচ জয় নয়, চোখ রাঙিয়ে অস্ট্রেলিয়াকে 2005 সালের পর আবারও ওয়ানডেতে হারিয়েছে টিম টাইগার্স। এবার লক্ষ্য প্রথমবারের মতো অজিদের বিপক্ষে সিরিজ জয়ের। একদিনের বিরতি দিয়েই হবে দ্বিতীয় ওয়ানডে, তাই মাঝের দিনটি বিশ্রামে কাটিয়েছে দুই দল। তবে প্রথম ম্যাচ শেষেই জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেন প্রায় 4 বছর পর জাতীয় দলে ফিরেই ম্যাচ সেরা হওয়া মোসাদ্দেক হোসেন। অবশ্যই হিস্ট্রিক উইন, তবে আমি বলবো যে আসলে খুব ভালো একটা সুযোগ আছে আমাদের সামনে এই সিরিজটা জেতার মতো। আমরা যদি আমাদের প্রসেসে থাকতে পারি অবশ্যই সম্ভব, এবং সেই বিশ্বাসটা আমি থেকে শুরু করে আমাদের সবার সেই বিশ্বাসটা করতে হবে ইনশাল্লাহ। প্রথম ম্যাচে মোসাদ্দেক ব্যাট হাতে 86 রানের পাশাপাশি বল হাতে নেন 2 উইকেট। এছাড়া শান্ত, তাসকিন, রানারাও পালন করেছেন নিজেদের দায়িত্ব। সেই ধারা অব্যাহত রেখেই সিরিজে নজর টাইগারদের। আমি জাস্ট চেষ্টা করছি যে আমি যতক্ষণ ব্যাটিং করার অপরচুনিটি থাকবে আমি যেন ম্যাক্সিমাম রানটা আমার টিমের জন্য করতে পারি। সেটা ক্যালকুলেটিভ যতটুকু রিস্ক নেওয়া দরকার আমি ওইগুলাই চেষ্টা করেছি, এবং চেষ্টা করেছি আমার জোনের শটসগুলো খেলার জন্য। এদিকে প্রথম ম্যাচে হারের পর সিরিজ রক্ষার কথাই ভাবছে অজিরা, যদিও তাদের পরিকল্পনার বড় একটা অংশই এখন নাহিদ রানার গতিকে সামাল দেওয়ার। অবশ্য সিরিজে ফিরতে আত্মবিশ্বাসী অজিরাও নিজেদের দল নিয়ে আস্থা থাকায় মাথা ঠান্ডা রেখেই মাঠে নামতে চায়। আমাদের লক্ষ্য সিরিজে ফিরে আসা। আমাদের ভালো কোচিং স্টাফ আছে, তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়ও আছে, তাই আমরা আপাতত শান্ত থাকব। প্রথম ম্যাচটা হারের বিশ্লেষণ করব। ম্যাচটিতে জয় পেলেই ঘরের মাঠে টানা 4 সিরিজ জয় করবে মেহেদী হাসান মিরাজের দল। রাফি আমিন, RTV। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।